সকালটা সুমধুর হয়ে থাকে, তার উপর যদি হয়ে থাকে শীতকাল, তাহলে তো কথাই নেই। মনের আনন্দে কাঁথাটা গায়ে দিয়ে শুয়ে আছি। এ এক অজানা অনুভূতি যা টাকা দিয়েও কিনা যায় না। হঠাৎ মনে হলো ভূমিকম্প শুরু হয়েছে। তাড়াতাড়ি ভয়ে চোখটা খুলে দেখি আম্মু এক নাগাড়ে ধাক্কা দিয়ে চলেছে। কি হয়েছে, এমনভাবে ধাক্কা দিচ্ছ কেন? ধাক্কা দিচ্ছে কেন বুঝিস না? বোঝাবুঝি পরে হবে, এখন যাও তো, ঘুমাবো, শীত করছে। খালি শুয়ে দেখ, আবার ঠান্ডা পানি এনে গায়ে ঢেলে দেবো। আম্মু, এটা কিন্তু নিতান্তই অবিচার। নিকুচু করে তোর অবিচার। যা ফ্রেশ হয়ে আয়। আম্মু, 10 মিনিট। পানি কি আনবো? যাচ্ছি। আম্মুকে বিশ্বাস নেই, এর আগে অনেকবার এমনটা করেছে। ঘুম থেকে না উঠলেই পানি দেয়, তাও আবার যেমন তেমন পানি না, একেবারে বরফ ঢেলে আগে ঠান্ডা করবে তারপর। তখন মনে হয় আমি যেন হিমালয়ে আছি। ধুর, অনুভূতিটাই মাটি হয়ে গেল। বেশ তো আরামে ঘুমাচ্ছিলাম, আর একটু শুলে কি হতো। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম, একটু ঘুমের ভান করে। কিরে এমন মাতালের মতো দুলছিস কেন? তো কি করব, ঘুম না হলে তো মাতালের মতো লাগবেই। ঘুম হয়নি তাই না? দাঁড়া, তোর ভাব করাচ্ছি। এই না না, আমি ঠিক আছি। এই দেখো, কোনো নড়াচড়া নেই। হুম, যা গিয়ে ফ্রেশ হয়ে আয়। হয়েছি তো। ঠিক আছে, যা টেবিলে গিয়ে বস, আমি খাবার দিচ্ছি। টেবিলে এসে দেখি আব্বু বসে আছে পত্রিকা নিয়ে। কিরে ঘুম হলো? কোথায় হলো, আম্মু কি আর ঘুমাতে দিল নাকি? হাসবা না তো? যেটা বলছি আমি বলেছি তোর আম্মুকে, যেন তোকে রেখে দেয়। কি তুমি বলেছ? এটা কিন্তু ঠিক হয়নি। আরে আগে কথাটা তো শুনবি। কেন ডাক দিয়েছি? কি? তোর তো পড়ালেখা শেষ, চাকরির জন্য স্থায়ী কয়েকটা জায়গায় ঘুরলি, কিন্তু হলো না। তাই বলছিলাম, ঢাকায় আমার এক বন্ধু আছে, ওর সাথে কথা হয়েছে, আগামী পরশু যাচ্ছিস। এটা কি হলো? আমি তোমাদের ফেলে থাকবো, তাও আবার ঢাকায়? মাথা খারাপ? থাক, তোকে আর বলতে হবে না। সারা দিন রাত বন্ধুদের বাসায় পড়ে থাকো, তখন কিছু হয় না। আর এখন বলতে আসছে তুই ঢাকায় যাচ্ছিস। আম্মু, তুমি আমাকে ছাড়া থাকতে পারবে? তোর ওই মহিষের মতো পড়ে পড়ে ঘুমানো আর বাদরামের হাত থেকে বাঁচার জন্য খুব পারবো। তুমি এমনটা বলতে পারলে? দূর, বাইরে গেলাম বলেই বাসা থেকে বের হয়ে এলাম। রাস্তায় দেখি চিরচেনা হারামি সোহাগ দাঁড়িয়ে আছে। কিরে মামা, কেমন আছিস? থাপ্পড় দিয়া দাঁত মুখ খুইলা ফালামো। কেন? তোর বাবারে আমি কই মামা, আর তুই কস আমারে মামা? দাঁড়া, তোরে দেখাইতেছি। রাগ করিস কেন? আচ্ছা বাদ দে, এমন গরম কেন? আজকে বাসা থেকে কিছু বলেছে নাকি? আর বলিস না, ঢাকায় আব্বু আমার জন্য একটা চাকরি দেখেছে, তার জন্য এখন ঢাকায় যেতে হবে। ভালো তো মামা, ট্রিট দে, নতুন চাকরি। আবার মামা, খাড়া দেখ তোর কি করি। নিচের দিকে তাকিয়ে লাঠি খোঁজার আগে দেখি সোহাগ দৌড় দিছে। হা হা হা। কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে এলাম। আম্মু দেখি আমার ব্যাগ গুছিয়ে দিচ্ছে। কি হলো, ব্যাগ গুছিয়ে দিচ্ছ কেন? ওই যে ঢাকায় যেতে হবে তাই। বলছিলাম কি আম্মু, এখানে দেখে শুনে একটা চাকরি খুঁজে নিব, তবু ঢাকায় না গেলে হয় না? মানলাম, কিন্তু রোজ সকালে তোকে ডাক দেওয়া লাগবে, কিন্তু সেটা আমি আর চাই না। ও এই ব্যাপার, ঠিক আছে, একটা কাজ করো তাহলে, তোমাকে আর ডাক দিতে হবে না। কি? আমাকে বিয়ে দিয়ে দাও, তাহলেই তো হয়। লজ্জা করে না নিজের বিয়ের কথা বলতে? বিয়ে করব, এত লজ্জা পেলে হয় নাকি? তোর মতো বাদরকে কে বিয়ে করবে শুনি? কি যে বলো না আম্মু, আমি শুধু একটা তুড়ি মারলে মেয়েদের লাইন লেগে যাবে। আচ্ছা তাই, ঠিক আছে, তুড়ি মেরে দেখা। মানে? তুই না বললি তুড়ি মারলে মেয়েদের লাইন লেগে যাবে? মার তুড়ি দেখি কত মেয়ের লাইন হয়। না, এই আম্মুর সাথে কথায় পেরে উঠবো না। তার থেকে মানে মানে কেটে পড়াই ভালো। 2 দিন বাদে সকালে বাসে উঠে বসে আছি। আম্মু, তুমি আমাকে এইভাবে দূরে ঠেলে দিচ্ছ। তোর এই ন্যাকামি বন্ধ কর, সাবধানে যা। আর শোন, পৌঁছে ফোন দিবি। যাচ্ছি, দেখো আর আসবো না কিন্তু। তোর আশা লাগবে না, যা। এইটা কোনো কথা? এমন কি আমার কোনো কথাই পটলো না। বাসে জানালার পাশে বসে আছি, জানালা দিয়ে বাতাস বইছে। বাসটাও চলন্ত অবস্থায় দোলনার মতো দুলছে, যার ফলে কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। ঢাকা পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর হয়ে গিয়েছে। তারপর আব্বুর দেওয়া ঠিকানাটা খুঁজে নিয়ে চলে গেলাম তার অফিসে। আসসালামু আলাইকুম স্যার, আসবো? হ্যাঁ, আসুন। জি ধন্যবাদ। নাম কি আপনার? আমার নাম মেহেদি হাসান। আমার আব্বু আমাকে এখানে পাঠিয়েছে। ও আচ্ছা, তোমার বাবা বলল তুমি নাকি খুব দুষ্টু আর বাদর টাইপের।
ভালোই তো দেখছি কথা বলছো। স্যার বলেই হেসে উঠলেন। ভদ্রতা দেখানোর জন্য আমিও একটা ফ্যাকাশে দাঁত কেলানো হাসি দিলাম। আব্বুর উপর প্রচণ্ড রাগ হচ্ছে। আমার খবর এখানে পর্যন্ত দিয়ে দিছে। স্যার, আমার কি চাকরিটা হবে? স্যার নয়, আঙ্কেল বলবা। তোমার বাবা একসময় আমার ভালো বন্ধু ছিলেন, এখনো আছে। আর চাকরি তো তোমার হয়েই আছে, চিন্তা কিসের? জি স্যার। আবারও স্যার? বলছি না আঙ্কেল বলবা। আচ্ছা আঙ্কেল, আসি তাহলে, কালকে থেকে কাজে আসবো। আসি মানে? কোথায় থাকবে তুমি? আসার সময় একটা বাসা থেকে এসেছি। মিথ্যা বললাম, না হলে যদি আবার বলে তার বাসায় থাকতে, কিন্তু আমি সেটা চাই না। তোমার বাসা দেখতে কে বলেছিল? আমার বাসায় তো থাকতে পারতে। সমস্যা নেই আঙ্কেল, আমি থাকতে পারবো। ঠিক আছে, তবে কালকে থেকে কিন্তু সঠিক সময়ে চলে আসবে। আচ্ছা বলেই বেরিয়ে এলাম। খুব বড় গলায় তো বলে এলাম বাসা দেখে এসেছি। এখন বাসা কোথায় পাবো? বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললো, এখনো বাসা খুঁজে পাইনি। আচ্ছা আঙ্কেলকে গিয়ে কি বলবো আমি আপনার বাসায় থাকবো? কিন্তু তা কি করে হয়? আমি তো বলে এসেছি বাসা পেয়েছি, সুতরাং তাকে বলার কোনো মানেই হয় না। ঘুরতে ঘুরতে একটা দোতলা বিশিষ্ট বাসা দেখলাম। জানি না বাসাটার একটা রুম ভাড়া দিবে কিনা। যাই হোক, একভাবে বাসার সামনে দাঁড়িয়ে আছি, দেখছি ভিতর থেকে কেউ বেরিয়ে আসে কিনা। হঠাৎ পিছন থেকে মনে হলো কেউ একজন গায়ে হাত দিয়েছে। পিছনে তাকিয়ে দেখি এক সুন্দরী অপরূপা দাঁড়িয়ে আছে। মনের মাঝে এক অজানা অনুভূতি। এখানে দাঁড়িয়ে কি দেখছেন? বাসাটা কি আপনার? মনে মনে ভাবছি মেয়েটা মনে হয় আমার মতো এখানে নতুন এসেছে। হাতে একটা ব্যাগ আছে। একটু ভাব নিয়ে বললাম, হ্যাঁ এই বাসাটা আমার। কেন? ও আচ্ছা, তার নাম কি আপনার? কি ব্যাপার? কোথায়? একটু ভাব নিয়ে বললাম, আমি এই বাসার মালিক, আর সে কিনা আমার নাম জিজ্ঞাসা করছে। কিছু একটা তো আছে। কিরে সুলতানা, কার সাথে কথা বলছিস? পেছনে তাকিয়ে দেখি আরো দুজন আসছে, তাদের হাতেও ব্যাগ। কিছুক্ষণ তাকিয়ে থেকে পর্যবেক্ষণ করলাম, এইগুলো শপিং এর ব্যাগ। দেখো না আপু, ওই ছেলেটা কি বলছে। পিছন থেকে সুলতানা বলে ডাক দিয়েছিল, তার মানে নাম সুলতানা। বাহ, বেশ সুন্দর নাম তো। কি বলছে? বলছে এই বাসাটার মালিক নাকি সে। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, চল দেখি। কথার ভিতরে কেমন যেন একটা গন্ধ পাচ্ছি। তিনজনে চারপাশ দিয়ে ঘিরে ধরেছে। ভয়ে তো আমি কাচুমাচু হয়ে গেছি। আমার আর বুঝতে বাকি নেই এই মেয়ে তিনজন কারা। আপু আসলে উনি এমনভাবে জিজ্ঞাসা করলো, তাই আর কি একটু মিথ্যা কথা বলছি। ও আচ্ছা, মেয়ে মানুষ দেখলেই ভাব বেড়ে যায়, তাই না? আপু, এইটারে বাইন্দা বাসায় নিয়ে চলো। শত হোক এই বাসার মালিক, একটু খাতির যত্ন তো করতে হয়, তাই না? আপু এটা কিন্তু অন্যায়। আমার মতো একটা শিশুর উপর এমন অত্যাচার করতে পারেন না। শিশু, তাও আবার আপনি। ঠিক আছে, ঘরে চলুন, আপনাকে ফিডার খাওয়াবো। আমি ফিডার খাই না। তা বললে কি হয়? আপনি না শিশু, চলেন। আল্লাহ আমারে বাঁচাও, এ কোন ঝামেলায় পড়লাম। এখন বুঝতে পারছি মেয়েদের সামনে ভাব নেওয়ার ঠেলা কি। আজকে শুধু বাঁচতে পারলে আর কোনোদিনও কোনো মেয়ের সামনে দাঁড়িয়ে ভাব নিয়ে অন্যের জিনিস নিজের বলে দাবি করব না। তিনজনে মিলে বাসের ভিতরে নিয়ে গেল। কিরে, কি হয়েছে? আর এই ছেলেটা কে? এমন ভাবে হাত বেঁধে রেখেছিস কেন? উনি হচ্ছেন এই বাসার মালিক। আচ্ছা তাই নাকি? না, এ কোথায় এসে ফেসে গেলাম। মনে হচ্ছে যেন এটা পাগলি গারদ, আর এখানকার সব কটাই পাগলি। তা এই বাসার মালিক কবে থেকে হলে? না মানে আন্টি, আসলে আমি বাসা খুঁজছিলাম, তাই বাসাটার বাহিরে দাঁড়িয়ে দেখছিলাম ভাড়া দেবে নাকি। হঠাৎ পিছন থেকে ওই আন্টি এসে বলল, এখানে কি আমিও মনে করেছি সেও নতুন, তাই একটু মজা করে বলছিলাম আমি এই বাসার মালিক। কি বললে? আমি আন্টি একেবারে খাইয়া ফেলবো। বাপরে, এ তো দেখি ভয়ঙ্কর মাইয়া। আমাদের ছাদে একটা ছোট্ট রুম আছে, সেইটা তোমাকে ভাড়া দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি? তোমাকে কিছু সাহায্য, এই যেমন ধরো আমাদের বাজারগুলো করে দিতে হবে। এ কেমন শর্ত? বাসা নিতে হলে তাদের কাজ করতে হবে? অত ভেবে কাজ নেই, আগে বাসায় ওঠে নেই, তারপর দেখা যাবে। আচ্ছা আন্টি, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করার ছিল। কি? আপনারা কি চারজনই? আঙ্কেল কোথায়? বছরখানেক হলো তিনি গত হয়েছেন। ও, এই নাও চাবি। আর শোনো, যেখানেই থাকো না কেন, রাত 10টার আগে সব সময় বাসায় চলে আসতে হবে। যদি এর থেকে দেরি হয় তাহলে ওই রাস্তায় সারা রাত পার করতে হবে। বলার সাথেই সবাই হেসে উঠল। আমিও আর সেখানে না দাঁড়িয়ে সোজা ছাদে চলে আসছি। এতদিন একটা কথা শুনে আসছি, বাড়ির বড় মেয়ে শান্তশিষ্ট, মেজো মেয়ে ব্রিটিশ, ছোট মেয়ে ইবলিস। কিন্তু এখানে দেখি সম্পূর্ণই আলাদা, তিনটা ইবলিস। না জানি জীবনটা কবে তেজপাতা হইয়া যায়। প্রচণ্ড ক্লান্ত লাগছে, তাই ঘুমিয়ে পড়লাম। সকালে মনের আনন্দে ঘুমিয়ে আছি, হঠাৎ করে কেন জানি না নাক মুখ উতলিয়ে উঠল।
তাড়াতাড়ি ফাল দিয়ে বিছানা থেকে উঠলাম। কাশি হচ্ছে প্রচণ্ড, সাথে গলার ভিতরে এমনভাবে জ্বলছে যেন মনে হচ্ছে গলাটা পুড়ে যাচ্ছে। সাথে জিহ্বাতে ঝাল অনুভব করছি। সামনে তাকিয়ে দেখি সুলতানা দাঁড়িয়ে আমার এমন করা দেখে হাসছে। হাতে একটি ফিডারের বোতল। প্রচণ্ড রাগ হচ্ছে, ইচ্ছে করছে এখানে একটা থাপ্পড় মেরে দেই। তাড়াতাড়ি করে পানি নিয়ে আগে কুলি করে পানি খাচ্ছি। ঝালটা সেই রকমভাবে লেগেছে। নিজের রাগটাকে কন্ট্রোল করে নিলাম। শত হোক বাড়িওয়ালার মেয়ে, তার উপর নতুন বাসা, কিছু বললে নিশ্চিত বাসা থেকে বের করে দিবে। আপনি কি করেছেন আমার সাথে? কই কিছু না তো। দেখুন, আমার মজা করতে ভালো লাগছে না। কি খাইয়েছেন আমাকে? আপনি আমাকে এমনভাবে বললেন কেন? আমি আম্মুকে বলে দেব। আচ্ছা ঠিক আছে, সরি। এবার বলুন কি খাইয়েছেন আমাকে? আপনি না কালকে বললেন আপনি শিশু? সেটা তো মজা করে বলেছিলাম। সে যাই হোক, সকালে ছাদে এসে দেখি আপনি ঘুমিয়ে আছেন আর মুখগুলো নড়ছিল। তো আমি ছোট শিশুদের দেখেছি যারা ক্ষুধা লাগলে ঘুমের ঘোরে মুখ নাচায় আর তখন তাদের মুখে ফিডার দেয়। তাই বলে আমাকেও দিবেন নাকি? বুদ্ধি নেই আপনার? আবারও এমন ভাবে কথা বলছেন? না, মেয়েটা এমন ভাব করে কেন? ইচ্ছে করছে এক থাপ্পড় মেরে সোজা বানিয়ে দেই। সরি, কিন্তু ফিডারে কি ছিল? তেমন কিছু না, দুধ ছিল। দুধ? তাহলে এত ঝাল কেন? ভেবেছিলাম দুধটা সবসময় সাদাই কেন হয়, ওইটাকে লাল বানানোর জন্য মরিচের গুঁড়া দিয়েছিলাম। পাগল নাকি মেয়েটা? মরিচের গুঁড়া, তাও আবার দুধের সাথে? আজব, ঘরের সাথে টাঙ্গিয়ে বসানো, যার সাথে একটা ট্যাব লাগানো আছে যাতে কেউ এখানে থাকলে পানি ব্যবহার করতে পারে। কিন্তু বাথরুম সেটা কোথায় পাবো? প্রচণ্ড চাপ দিয়েছে পেটে, তাড়াতাড়ি নিচে নামতে যাব, অমনি বড়জন এসে হাজির। কি ব্যাপার, এত তাড়া কিসের? কিছু না। কিছু না তাহলে পেটে হাত দিয়ে আছেন কেন? তার মানে এটাও আছে ওই সুলতানার সাথে। আর বেশি সময় নেই জীবনটা তেজপাতা হবার। কিছু না, এমনি। এমনি নাকি দুধ বেশি খেয়ে ফেলছেন সেই জন্য? তেমন কিছু না, আসলে আমার একটু পেটে চাপ দিয়েছে। বাথরুমটা কোথায়? লজ্জা ভুলে সরাসরি জিজ্ঞাসা করলাম। আমি তো পেটের ব্যথায় একেবারে বাঁকা হয়ে গেছি। আমার এমন অবস্থা দেখে হাসতে হাসতে বলল, আপনার ঘরের পেছনে গিয়ে দেখুন, সেখানে বাথরুম আছে। কথাটা শুনে এক দৌড়ে চলে গেলাম। যেইভাবে দৌড়টা দিছি এতে আমি নিশ্চিত উসাইন বোল্টও পারতো না। পিছন থেকে শুধু হাসির আওয়াজ আসছিল। বাথরুম থেকে বের হয়ে ফ্রেশ হয়ে নিচে নামতে যাব, অমনি মেজোটা এসে হাজির। কি ব্যাপার, এত পরিপাটি হয়ে কোথায় যাওয়া হচ্ছে? কোথাও না, অফিসে যাচ্ছি। কোথাও না আবার বলছেন অফিসে? এটা কেমন কথা? নাকি পালানোর চেষ্টা করতেছেন? আজব, আমি পালাবো কেন? তাই নাকি? ভালো তো। তা নাম কি আপনার? পারভেজ, আপনার? মিথিলা। ও আচ্ছা, আসি, দেরি হয়ে যাচ্ছে। এত তাড়াতাড়ি গিয়ে কি করবেন? আসেন একটু সুখ দুঃখের কথা কই। আমার মনে কোনো সুখ দুঃখ নাই আন্টি, আমি গেলাম বলেই দৌড়ে নিচে নেমে আসছি। আন্টি বলা দেখে নিব পরে। নিচে এসে দেখি আন্টি দরজার সামনে বসে আছে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছ? অফিসে। তুমি চাকরিও করো নাকি? যাই হোক, অফিসে যাবার আগে আমাকে এই বাজারগুলো এনে দাও, ধরো। আন্টি বলে একটা লিস্ট ধরিয়ে দিল। শর্ত অনুযায়ী এই কাজ আমার করতে হবে, তাই দৌড়ে চলে গেলাম বাজার আনতে। এদিকে আবার অফিসেরও দেরি হয়ে যাচ্ছে, না জানি আঙ্কেল আবার কি বলবে। বাজার প্রায় শেষ। লিস্টের একদম নিচে দেখি লেখা গুঁড়া দুধের কৌটা। কি ব্যাপার, গুঁড়া দুধ নিতে বললো কেন? কে খাবে? বাসায় তো কোনো ছোট ছেলে মেয়ে নেই, নাকি ওই 3টা খাবে? সেই যাই হোক, নিতে বলছে, নিয়ে সোজা বাসায় চলে এলাম। আন্টি রাগ না করলে একটা কথা বলি? কি? বলছিলাম এই গুঁড়ার দুধ দিয়ে কি করবেন? আন্টি কিছু বলতে যাবে, তার আগে পিছন থেকে নীলিমা বলে উঠল, এটা আমি আনিয়েছি, লাগবে? কেন? সেটা পরেই বুঝতে পারবেন। বলে হেসে চলে গেল। কেমন যেন একটা খটকা লাগছে। হাসিটাও সুবিধার নয়। অফিসে দেরি হয়ে যাচ্ছে, তাই বেশি না ভেবে সোজা অফিসে চলে গেলাম। ঘড়ির কাঁটায় 10:16। না, অনেকটা দেরি হয়ে গেছে। এখন যদি আঙ্কেল কিছু বলে তখন? পারভেজ, এইদিকে আসো। জি। এত দেরি কেন? ওই আঙ্কেল। থাক, আর বাহানা করতে হবে না। তা এই অবস্থা কেন তোমার? নিজের দিকে তাকিয়ে দেখি জামা কাপড় ঘেমে একাকার, সাথে
ভাঁজ পড়ে গিয়েছে। আসলে আঙ্কেল সকালে একটু সকালে কি মেয়েদের দৌড়ানি খাইছো? বলেই হেসে উঠল। কেমনে যে বোঝায় আমার কি হয়েছে, কোনো কথাই ভালোভাবে শুনছে না। কথায় আছে না, হাতি বিপদে পড়লে চামচিকায়ও লাথি মারে। ঠিক আছে, সময় হোক, আমিও দেখব কি করা যায়। প্রথম দিন অফিসে, তাই তেমন কোনো কাজ নেই। বিকালের দিকে বাসায় চলে আসছি, দেখি আন্টি আছে, হাড়গোলা নাই। যাক, বাঁচা গেল। উপরে গিয়ে টান টান হয়ে শুয়ে পড়লাম। সন্ধ্যার পর পর ঘুম ভাঙলো। চোখ খুলে দেখি ছাদের এক কোণায় 3 বোন একসাথে দাঁড়িয়ে কি যেন বলাবলি করছে আর হাসাহাসি করছে। আমি উঠতেই তারা আমাকে দেখে হেসে উঠল। বুঝলাম না এখানে হাসার কি হলো। নিজেকে কেমন যেন জোকার মনে হচ্ছে। তাড়াতাড়ি নিজের দিকে তাকিয়ে দেখলাম আমার সমস্ত কিছু ঠিক আছে। তাহলে তারা হাসছে কেন? কিছু একটা তো করেছে তারা, না হলে হাসছে কেন? মোবাইলটা বের করে নিজেকে দেখলাম, সারা মুখ সাদা হয়ে আছে, ঠোঁটগুলো লাল। বুঝতে আর বাকি রইল না তারা আমার সাথে কি করেছে। তাড়াতাড়ি মুখটা ধুয়ে নিলাম। আপনারা আমার সাথে এমনটা করলেন কেন? দেখলাম নাক ডেকে ঘুমাচ্ছিলেন, তাই একটু মজা করছি। দৌড়, আমি আন্টিকে গিয়ে বলে দিব। ঠিক আছে যান, গিয়ে বলে দিন আমরাও পুরো পৃথিবীটাকে জানিয়ে দেই। মানে? মানে এই যে দেখুন। মোবাইল একটা ছবি বের করে, যেটাতে আমের মুখ সাদা, ঠোঁটগুলো লাল। এই না না আপু, এমনটা করবেন না, আমি আন্টিকে কিছুই বলবো না। ঠিক আছে, তবে আমরা যা বলবো তাই করতে হবে। আচ্ছা করব। 3 জনেই এক হাসি দিয়ে চলে গেল। না, এটা মেনে নেওয়া যায় না। আমার সাথে ফাইজলামি ঠিক আছে, আমিও দেখিয়ে দিব আমি কেমন ছেলে। প্রচণ্ড ক্ষুধা লাগছে, এদিকে রান্নাও করতে পারি না। তাই রেডি হয়ে নিচে নামছি বাইরে থেকে কিছু খাওয়ার জন্য। কি ব্যাপার বাবা, এখন কোথায় যাচ্ছ? বাইরে কেন? ক্ষুধা লাগছে তাই খাবার আনতে যাচ্ছি। আমাদের সাথে খেয়ে নাও, আসো। সমস্যা নেই আন্টি, আমি এনে নিতে পারবো। আরে আসো তো। কি আর করার, চলে গেলাম। টেবিলে গিয়ে দেখি 3 জন আগে থেকে বসে আছে। টেবিলে বসে পড়লাম। এই নিন। সুলতান আমার দিকে একটা ফিডার এগিয়ে দিয়ে, এটা কি? আপনি যে সকালে গুঁড়া দুধ আনলেন সেটা। কেন? জানেন না শিশুদেরকে শক্ত জাতীয় খাদ্য খেতে নেই? নিন, খেয়ে নিন। সুলতানা বলার সাথে সাথেই সবাই হেসে উঠল। কিছু না বলে মাথাটা নিচু করে নিলাম। এ তো দেখি ভালোই পচাচ্ছে আমাকে। আমি না হয় সেদিন বাঁচার জন্য নিজেকে শিশু বলেছি, তাই বলে সবসময় এমন করতে হবে? এমন করছিস কেন? খেতে দে ওকে। আমি আর কিছু না বলে চুপচাপ খেয়ে ছাদে উঠে এলাম। না, এদের সাথে বেশি কথা বলা যাবে না, না জানি কখন সেই কথাটা ইস্যু বানিয়ে ফেলে। ছাদের একপাশে দাঁড়িয়ে ব্যস্ত শহরটাকে দেখছি। আম্মুকে ফোন দিলাম। হ্যালো আম্মু, কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? এই আছি, তোমাদের ছাড়া কি ভালো লাগে বলো? থাম আর বলতে হবে না। শুনলাম কোন মেয়েদের হাতে বলে দৌড়ানি খাইছিস। দৌড়ানি মানে? কি সব বলছো? থাক, আর বলতে হবে না। এমন কোনো বেশ সাহস আছে যে তোমার ছেলেকে দৌড়ানি দিবে? থাক, আর ভাব দেখাতে হবে না, ফোন রাখ। এটা কেমন কথা? আমি দৌড়ানি খাইছি কখন? নাকি আঙ্কেলকে যা বলেছি সেটা কিছু করে আম্মুকে অন্যটা বলেছে? ধুর। কি ব্যাপার, কার সাথে কথা বলছিলেন? কেন? এমনি জিএফ নাকি? না। ও সরি। কেন? না মানে খাবার সময় যে আপনার সাথে মজা করলাম, আপনি মনে হয় মন খারাপ করেছেন। সমস্যা নেই, পরে সুদে আসলে শোধ নিব। তাই নাকি? দেখা যাবে। হুম। আচ্ছা, আপনার বাসা কোথায় যেন? নারায়ণগঞ্জ। ও। একটা কথা জিজ্ঞাসা করার ছিল। কি? আপনাদের 2 বোনের নাম তো জানি, তা আপনার বড় বোনের নাম কি? বড় বোনের নাম কেন, কি করবেন? কিছু না, এমনি। যদি কোনো কিছু করতে চান তাহলে কিন্তু খবর আছে। না না, তেমন কিছু না, এমনি নামটা জানতে চাইছিলাম। ভালো। দেখতে দেখতে কেটে গেল কয়েকটা দিন। এই কয়দিন বাসার সবার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, বিশেষ করে ওই 3টার সাথে। ফাইজলামি তো সবসময় আছে। ও হ্যাঁ, বড়জনের নামটাও জেনে গিয়েছি, নীলা। তবে আমার কাছে সুলতানাকে অনেক ভালো লাগে। দুষ্ট টাইপের হলেও কিছুটা মায়াও আছে মনে। অফিস ছুটি, তাই সুলতান এসে বলল আজকে বিকালে যেন তাদের 3 জনকে ঘুরতে নিয়ে যাই। কোনো কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম, না হলে কিছু একটা তো হবেই জানি। ঘুরতে যাওয়ার কোনো মুড নেই, ক্লান্ত লাগছে, তাই একটা প্ল্যান করলাম মনে মনে, যাতে না যাওয়া লাগে। রুমের ভিতরে ঢুকে দেখি 3 জনের একজনও নাই, মনে হয় কোথাও গিয়েছে। আয়নার সামনে দেখি 3 জনের 3টা মেকআপের বাক্স। 3 জনেরই লিপস্টিকে মরিচের গুঁড়া মিশিয়ে দিয়ে ছাদে চলে আসছি, খেলা তো এখন হবে। কিছুক্ষণ বাদে দেখি 3 জনের চিৎকার ভেসে আসছে কানে।
তাড়াতাড়ি করে নিচে এসে দেখি তিনজনে লাফালাফি করতেছে। যাক, বুদ্ধিটা কাজে লাগছে, এখন আর ঘুরতে যাওয়া লাগবে না। ভাবতে ভাবতে হেসে উঠলাম। সামনে তাকিয়ে দেখি রাগে তিনজনে গজগজ করতেছে। বুঝতে আর বাকি নেই যে ওরা জেনে গেছে এটা আমি করছি। ডানে বায়ে না তাকিয়ে দৌড় দিচ্ছি। খালি পিছন থেকে শুনতে পেলাম, আজকে বাসায় আসলে খবর আছে। দৌড়ানি তো দিছিলাম, এখন রাত বাজে 9টারও বেশি। এর মাঝে একবার বাসায় এসে দেখি ব্রিটিশগুলো এখনো জেগে আছে। আমি জানি বাসায় গেলে নিশ্চিত কিছু একটা হবে। এদিকে আবার 10টা বাজতে চলল। গেটটাও বন্ধ করে দেবার সময় এসেছে। চুপি চুপি গেটের ভিতর দিয়ে যে বাসার মধ্যে ঢুকতে যাব, দেখি সাদা পোশাক পরা কেউ একজন দাঁড়িয়ে আছে, মুখ নেই। আমি তো ভয়ে শেষ। ভূত বলেই দিছি দৌড়। এক দৌড়ে কোথায় আসছি জানি না। তারপর মনে একটু সাহস নিয়ে বাসার গেটের কাছে এসে দেখি গেটটা ভিতর থেকে আটকানো। তার মানে আজকে আর আমার বাসায় যাওয়া হচ্ছে না। গেটের সামনে দাঁড়িয়ে আন্টিকে ডাক দিলাম। আন্টি দরজাটা খুলেন। দরজা তো আর আজকে খুলবে না। খালাম্মা, ভুল হয়ে গেছে, আর কখনো করব না, গেটটা খুলে দিন। খালাম্মা মানে? আজকে তুই গেটের বাইরেই থাকবি সারা রাত। ভুল হয়ে গেছে, আর বলবো না, দরজাটা খুলেন। তার হচ্ছে না, ঘুম আসছে, গেলাম। আর আমি? ওই যে রাস্তায় থাকবে দেরি করে আসার জন্য। আমার মতো একটা শিশুকে এত বড় শাস্তি দিতে পারলেন? হ্যাঁ। ওই ছাগলের মতো ব্যয় ব্যয় করবেন না তো, না হলে রাস্তার কুকুরগুলো ছাগল মনে করে কামড়ে দেবে। এমনটা করবেন না। কোনো সারা শব্দ নেই, তার মানে কি ভিতরে চলে গেছে? রাত 11টার বেশি বাজে, এখনো বাইরে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ বাদে দেখি 2টা কুকুর আমার দিকে তেড়ে আসছে। আমি তো দৌড়াইতেছি, সেও পিছন পিছন আসতেছে আর ঘেউ ঘেউ করতেছে। একটা বিষয় আজও বুঝলাম না, কুকুর কি আসলেই ঘেউ ঘেউ করে, নাকি তার বউ অন্যজনের সাথে চলে গেছে বলে বউ বউ করে? কিছুই বুঝি না। ভাবতে ভাবতে দেখি আরও কাছে চলে আসছে। তাড়াতাড়ি একটা গাছে উঠে পড়লাম। নিচে 2টা দাঁড়িয়ে আছে। কুকুরকে চেতাই দেখি যদি ভাইগা যায়। আমিও চেতানোর জন্য শুরু কইরা দিছি, বউ বউ বউ। শেষে আর কুকুরগুলো না পেরে দেখি চলে গেল। যাক, বুদ্ধিটা কাজে দিছে। রাস্তাটা নিরিবিলি হয়ে গেছে, আর আমি গাছের উপরে বসে আছি। বুকে সাহস নিয়ে দেওয়াল টপকে ছাদে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি। 2 তলা পর্যন্ত উঠে দেখি জানালা খোলা, আর ভিতরে 3 রাক্ষসী গল্প করছে আর হাসছে। ঠিক আছে, হাসাচ্ছি, দাঁড়াও। আও মাও খাও, মানুষের গন্ধ পাও, হি 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 বলেই জানালার সানসেটের উপরে উঠে গেছি। কিছুক্ষণ বাদে দেখি 3 জনেই জানালা দিয়ে মাথা বের করে কি যেন দেখছে। হয়তো আমাকে দেখছে, কারণ ভয়টা আমিই দেখাতে পারি। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার ভিতরে চলে গেল। হি হি হি, আজকে তোদের ঘাড় মটকাবো। কিছুক্ষণ বাদে আবারও আসছে, কিন্তু এবার না দেখতে পেয়ে ভিতরে চলে গেল। মাথাটা নিচে নামিয়ে দেখি 3 জনেই একসাথে জড়সড় হয়ে বসে আছে। বাঁচাও! এবারও আসছিল, কিন্তু তাড়াতাড়ি দেখি ভিতরে গিয়ে একসাথে দাঁড়িয়ে আছে। এটা পারভেজের আওয়াজ ছিল না? মনে হয়। ওর কিছু হয়নি তো? তাহলে কি সেই ভূতটা ওকে মেরে ফেলছে? ফালতু কথা বলবি না, পৃথিবীতে ভূত বলতে কিচ্ছু হয় না, বুঝলি? তাহলে যে একটু আগে আওয়াজ আসলো, আও মাও খাও, মানুষের গন্ধ পাও, এটা নিশ্চয়ই পারভেজের কাজ। এত কনফিডেন্সে কিভাবে বলছিস? এই মাত্র একটা আওয়াজ শুনলি না পারভেজদের? আমার মনে হয় ওর কিছু একটা হয়েছে, তাড়াতাড়ি নিচে চল। খেয়াল করে দেখলাম 3 জন রুম থেকে বের হচ্ছে। আমিও তাড়াতাড়ি করে ছাদে উঠে গেলাম। ছাদের একপাশে দাঁড়িয়ে দেখছি 3 জনই একসাথে খোঁজাখুঁজি করে না পেয়ে বাসার দিকে চলে আসে। আমিও মনের আনন্দে শান্তিতে বিছানায় গিয়ে শুয়ে পড়ি। যাক, আমাকে বাইরে রেখেছিল, এখন নিজেরাই আবার খুঁজতে গেল ভেবে হাসি পাচ্ছে। হঠাৎ মনে হলো কেউ যেন আমার বুকের উপর আঘাত করছে। তাকিয়ে দেখি সুলতানা একভাবে কিল মেরেই চলেছে। এই, কি করছেন? স্টপ করবো তো? তাই তো চাই আমি। কি? কালকে রাতে কি করেছেন জানেন? কত ভয় পাইছি। আমি আবার কি করলাম? বাঁচাও বলে চিৎকার করলে, নিচে গিয়ে দেখি আপনি নেই। কত ভয় পেয়েছি জানেন? ভয় পাবার কি আছে? আপনি তো ভিতরে আসতে দেননি। কারণ আপনি কালকে আমাদের লিপস্টিকে মরিচের গুঁড়ো মিশিয়ে দিয়েছিলেন, সেই জন্য। আর আপনি আমাকে ভিতরে আসতে দেননি, সেই জন্য। তর্ক করছেন? মুখ সেলাই করে দেব। বললেই হলো। এরপর থেকে আর এমন মজা করবেন না। কেন? এমনি যদি সত্যি আপনার কিছু হয়ে যেত?
আচ্ছা করবো না যান। মনে থাকে যেন। আর নিচে আসুন, আপনার জন্য দুধ গরম করছি। আবার? আপনি তো কালকে রাতেও বললেন আপনি শিশু। ও সেটা তো আর কি। থাক, দুধ গরম করছি, তাড়াতাড়ি আসুন। আমি যাব না। কেন? কারণ আমি দুধ খাই না। ঠিক আছে, সুজি খাওয়াবো, আসুন। হ্যাঁ। ছাগলের মতো ভ্যাঁ ভ্যাঁ করেন কেন? ঘাস খাবেন নাকি? এই না না, আমি আসছি যান। তাড়াতাড়ি আসুন, না হলে কিন্তু আপুকে বলে আপনার ওই ফটোটা ফেসবুকে দিয়ে দিব। এমনটা করবেন না, আমি এখনই আসছি। কি আর করার, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে এসে দেখি সবাই বসে আছে। ওই দেখ মিথিলা, তোর কালকে রাতের আওয়াজ করা ভূত। আপনি কালকে রাতে ওইরকম আওয়াজ করছিলেন? না মানে ওই। আপনি জানেন আমি কত ভয় পেয়েছি? এমনিতেই ভূতে ভয় লাগে। এই তো একটা দুর্বলতা পাইছি, এরপর লাগতে আসলে খবর করে দিব। এখন সুলতানা আর নীলার দুর্বলতা জানতে পারলেই চলে। ওই মনে মনে কি ভাবা হচ্ছে? কালকে তো বেঁচে গেছেন, এখন কোথায় যাবেন? চলুন ঘুরতে। কিন্তু আমার যে অফিস আছে। যেতে হবে না, চলুন, না হলে কিন্তু ফটোটা। এ না না, চলুন যাব। নাস্তা করে রেডি হয়ে ঘুরতে বেরিয়ে গেলাম তাদের সাথে। ঘোরাঘুরি করে বাসায় আসছে বিকাল 4টায়। পকেটে যা ছিল সব উধাও, কোথায় দিয়ে গেছে নিজেও টের পাইনি। এই জন্যই মেয়েদের সাথে ঘুরতে যেতে নেই। সকালে ঘুম থেকে উঠেই বাইরে দৌড় দিছি, না হলে যে কি করতে হবে নিজেও জানি না। তারপর কিছু খেয়ে অফিসে চলে গেলাম। পারভেজ, এদিকে আসো। জি। ভয়ে কালকে অফিসে আসিনি, না জানি কি বলে। কালকে অফিসে আসোনি কেন? আঙ্কেল কালকে হয়েছে কি? বলতে হবে না, কালকে কি করছো সব খবর আমার কাছে আছে। সরি আঙ্কেল, আর হবে না। ঠিক আছে, তবে শাস্তি স্বরূপ আজকে তোমাকে একটা কাজ করতে হবে। কি? আমার মেয়েকে আজকে বাসায় পৌঁছে দিয়ে আসবে। হাতে একটা কাগজ দিয়ে যেখানে সমস্ত ঠিকানা লেখা আছে। এটার এমন কি কাজ, আমি এখনই করে দিচ্ছি। তাই? ঠিক আছে, যাও। কাগজে লিখে দেওয়া ঠিকানা অনুযায়ী গেলাম ওর স্কুলে। মেয়েটা মাত্র 8ম শ্রেণীতে পড়ে। যাই হোক, স্কুল ছুটির পরে ওকে নিয়ে রিকশায় উঠেছি। শরীরটা মোটামুটি একটা বাচ্চা হাতির মতো। আঙ্কেল যেমনভাবে বলছিল এ তো দেখি অনেক ভালো, আমি তো ভয়ই পাইছিলাম। কাকু, তোমার নাম কি? এই কাকু কাকে বলছো? হ্যাঁ ভাইয়া বলবা, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। একটা কাজ করে দাও না, কি? ওই দোকান থেকে একটা চিপস এনে দাও। কথা মতো চিপস এনে যেই রিক্সায় উঠতে যাব, ভাইয়া চকলেট। চকলেট নিয়ে আসছি। ভাইয়া কেক। কেক নিয়ে আসছি আর ভাবছি এইসব কেউ একা খাবে নাকি পরিবারের সবাই। ভাইয়া চিপস। চিপস না একটু আগে এনে দিলাম। ওটা শেষ হয়ে গেছে। কেমনি কি? মাত্র 5 মিনিটের ব্যবধানে চিপস খাওয়া শেষ। আবারও চিপস এনে দিলাম। সারা রাস্তা ধরে জ্বালিয়েছে ভাইয়া, এটা ওটা সেটা। কোনো রকম বাসায় পৌঁছে দিয়ে বাইরের দিকে দৌড় দিছি। না জানি আবার বলে ভাইয়া এটা এনে দাও। এখন বুঝতে পারছি আঙ্কেল কেন ওইভাবে বলছিল। জীবনটা পুরাই তেনা তেনা হয়ে গেছে। কিছুক্ষণ বাদে দেখি আঙ্কেলের ফোন। কি, পৌঁছে দিয়েছো তো? আঙ্কেল, দরকার পড়লে অফিসে 3 দিন আটকাইয়া রাইখেন, তাও আর এরকম শাস্তি দিয়েন না। যাও, আজকে আর তোমাকে অফিসে আসতে হবে না। ধন্যবাদ আঙ্কেল। ধন্যবাদ দিয়ে লাভ নেই। কালকে অফিসে না আসলে আজকে তো শুধু স্কুল থেকে নিয়ে যাইতে বলছি, কালকে সারাদিন ঘুরাইতে হবে। এই না না আঙ্কেল, আমি ঠিক সময় চলে আসব। বাসায় এসে ছাদে উঠে যেই বিছানায় ঘুমাইতে যাব, সুলতানা এসে হাজির। মুখ দেখে মনে হচ্ছে প্রচন্ড রেগে আছে, কিন্তু আমি তো কোনো রাগ করার কথা বলিনি। আপনি ওই আন্টিকে নিয়ে রিক্সা দিয়ে ঘুরছিলেন কেন? পাগল হলো নাকি? আমি আবার কোন আন্টির সাথে রিক্সায় ঘুরলাম নাকি সুমির কথা বলছে? কার কথা বলছো? ওই যে একটু আগে বাচ্চা হাতির মতো দেখতে যে মেয়েটা, তার কথা। ও এইটা, ওটাকে আন্টি বলছো কেন? ও তো ক্লাস 8-এ পড়ে। ক্লাস 8? ও মা গো, তাহলে তো আন্টির বড়জন। মানে? আপনি একটা শিশু, তাহলে ও আপনার আন্টি হলো না? আচ্ছা, ও যদি আন্টি হয় তাহলে তো আপনি দাদিমা হন। দাদিমা হব কেন? অন্য কিছু হইতে পারি না? ঠিক আছে ঠাকুমা। খুব বোঝেন না আপনি। না বোঝাইলে কিভাবে বুঝবো? আমি তো শিশু। আমি আপনাকে ভালোবাসি। কথাটা শুনেই কিছুটা ধাক্কা খেলাম। কোনো
সংকোচ নেই বলার মাঝে। আর সুলতানা কি সত্যি বলছে নাকি মজা করছে কিছুই বুঝতে পারছি না। কোনো অনুভূতি দেখছি না তার মধ্যে। কি হলো, কথা বলছেন না কেন? জানি না আপনি মজা করছেন কিনা। যদি মজা করে কথাটা বলেন তাহলে ভালো, আর যদি সত্যি হয় তাহলে বলবো আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব নয়। কেন? একে তো আমি আপনাদের বাসায় ভাড়া থাকি, তার উপর আপনার বড় আরো দুটো বোন আছে যাদের এখনো বিয়ে হয়নি। তার জন্য আমাদেরকে কেউ মেনে নিবে না। বেশি বুঝবেন না তো, না হলে হাড্ডি ভেঙে দিব। বড় দুইটারই বিএফ আছে, কিন্তু তারা আমার জন্য বেঁধে রইছে। মানে? মানে খুব সোজা, সব জায়গাতে তো আর বড়জনের বিয়ে হয়। আর আমরা ঠিক করেছি আগে ছোট থেকে বিয়ে করবে, সেই জন্য ওরাও করেনি। আপনার মা জানে এইসব? বুদ্ধিটা তো তারই। এতদিনে বুঝতে পারছি এইগুলা এত বদের হাড্ডি কেন। যাই হোক, সুলতানার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেল। দেখতে দেখতে দুজনের ভালোবাসায় কেটে গেল কয়েকটা দিন। শোনো বাবা, তোমাকে আর এ বাড়িতে থাকতে দেওয়া যাবে না। কথাটা শুনেই যেন থমকে গিয়েছি। তাহলে কি তিনি আমার আর সুলতানার বিষয়টা মেনে নেবেন না? কেন? হয় এ বাড়িতে থাকবে, না হয় তোমার মা বাবাকে এখানে নিয়ে আসো। মা বাবাকে কেন? তোমার আর সুলতানের বিয়ের কথা বলার জন্য। শুনেই তো মনটা একেবারে উড়ু উড়ু হয়ে গেছে। ভয় তো পাইছিলাম। আব্বু আম্মুকে ফোন করে ঢাকায় আসতে বললাম। দেখতে দেখতে আমার আর সুলতানার বিয়ের দিন চলে এসেছে। আম্মু বসে আছে আমার পাশে। দেখেছো, তোমাকে বলেছিলাম না আমি, তুই মারলেই মেয়ে চলে আসবে। তুই তো কথাই বলিস না। কি হয়েছে আমি সব জানি, সাথে ছবিও দেখছি। আম্মু বলেই হেসে উঠল। তার মানে কি সুলতানা আমার ওই ছবিটা আম্মুকে দেখিয়েছে? ঠিক আছে, বিয়েটা হয়ে যাক, বাসর ঘরে সবকিছুর বদলা নিব। বিয়ের পরে বাসর ঘরে ঢুকে দেখি সুলতানা খাটের উপরে স্বাভাবিকভাবে বসে আছে। মনে হচ্ছে না এটা বউ। ঘরের বাতি নিভিয়ে দিয়ে আও মাও খাও, সুলতানার গন্ধ পাও। বাস, আর কিছু বলতে পারিনি তার আগেই হি হি হি, বাকিটা ইতিহাস। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।